ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখব না তো কাকে দেখব? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্যে? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন। আপনার সাহস দেখে তো আমি অবাক। কই একটু ঘুমিয়ে গিয়েছি না গিয়েছি তাতেই আমার বোনের সব খুলে ফেলেছেন। ছি ছি ছি, এত মানুষ আপনি! এই যে, মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিত হয়, বুঝেছেন? এই কথাটি শুনে হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে ওর উপরে ওঠে। আর হাসিব বলতে থাকে, এই, অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি আশা করাই বা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, হাসিব দরজা খুলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাইতেছে না। একটু মজা করতে গিয়ে সাথে যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারতেছে না। কি হলো হাসিব, দরজা খোলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথে কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল। আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় দিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতেই লজ্জা লাগতেছে। তোর প্রতি ঘৃণা হচ্ছে আমার। বাবা, বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি... চুপ কর, আর একটি কথাও বলবি না। যদি বলিস বাসা থেকে বের করে দিব। সবাই ভাবতেছেন কি হয়েছে, তবে শুনুন। হাসিব পড়াশোনা শেষ করেছে, তো এখন তার বাবা মা মেয়ে খুঁজতেছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ে। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসর রাত নিয়ে প্রতিটি ছেলে স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখেছিল। এই সব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে, আর এই অবস্থায় খুব সুন্দর লাগতেছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে, আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেন কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ। সমস্যা নেই মা, আর কিছুই করবে না ও তোমাকে। উনি নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এসব কি বলতেছো সাথী? তুমি মিথ্যে বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যে বলবো? আপনি নিজেই তো বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয়, আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10-15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে আসে, এসেই বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলেরই অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যেসব বলতেছে সব কি সত্য? হ্যাঁ না বাবা, এসব সত্যি না। তো আমি মিথ্যে বলছি? হ্যাঁ। সাথীর কথাটি শেষ হতে না হতে বাহিরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞেস করে, কে তুমি, কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসে আছে, আমি ওর। মেয়েটির কথা শুনে সবাই তো অবাক। কি হচ্ছে এসব, কিছুই বুঝতেছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিব। হাসিবের বউ আমি। এই মেয়ে, কি বলতেছো এইসব? তোমার মাথা ঠিক আছে কি? অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব, কই? হ্যাঁ। তখনই হাসিব সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাইতেছো। মানে আমি মিথ্যা বলতেছি? তুমি আমাকে গোপনে বিয়ে করছো, আর এখন কিনা মিথ্যা আশ্রয় নিতেছো? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে আমাকে আশ্রয় দেও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়ে চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখি নাই, আর আপনি বিয়ের কথা। ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন, আমি মিথ্যে কথা বলিনি, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে।
তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না, আর আমাকে মারার চেষ্টা করছে। আর একটু হলেই এই বাড়িতে আমি থাকবো না। আমি বুঝে গিয়েছি এসব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানি বিয়ে করে এদের মতো কিছু ছেলের জন্য আমাদের মতো মেয়ে সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামেই মিথ্যে কথা বলতেছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যে কথা বলার জন্যে। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নিবে না আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেওয়া আছে, কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো, এমন করে কি দেখছেন? হ্যাঁ, এটা আমার সাইন। এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরো প্রমাণ নেবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকে ফোন দেই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের লাউড স্পিকার বেড়ে দেয়। কাজের কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলতেছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো তো তুমি কে আর কোথায় থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছে এসেছি। আর যদি এখন মেনে না নেও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরা বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়লো এমন অবস্থা। আরো বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও হাসিব আমাদের একটি কথাও জানায়নি। এমন সময় হাসিবের বাবা বলে ওঠে, আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ে কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হবে, চিন্তা করিও না। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে, এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা, আমাদের গেস্ট রুমে রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। ঠিক আছে। এরপরে হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমিও এসব বিশ্বাস করলে? একদম চুপ থাক, তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগতেছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন আর যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কিনা? ছি ছি ছি, ভাবতেই কেমন জানি লাগতেছে। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এসব সাথী করেছে। আমার মন বলতেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো আপনার ছেলে আমাকে দোষ দিচ্ছে। আমি কালই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও, সবাই এখন সবার রুমে চলে যাও, এইসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথেই থাকবো না। একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিচ্ছু হবে না, রুমে যাও। আর হাসিব যদি একবার শুনি তুমি এমন কিছু করেছো তো আমার মরা মুখ দেখবে। এরপরে সবাই রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতে সাথে বলতে থাকে, আমাকে যতটা সহজ সরল ভাবছো আমি কিন্তু ততটাও নই। আমি জানি তুমি এসব কাহিনী ঘটাইছো। আহা, ঠিক বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এসব মিথ্যে অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন? কি এমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকেই ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরেই এমন হবে। রিফা আপনার কে হয়? ও আমার বান্ধবী। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনেই দেখি সবকিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন 3 মাসে। ও, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গিয়েছি। এত কথা ভালো না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতে সাথে ফোনে রিংটোন বেজে ওঠে, আর সাথে সাথে ফোনটি রিসিভ করে সাথে বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে। এখন শুধুমাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপরে তোমার কাছে সব সহ চলে যাব। জানোই পরিবারের সবগুলোই বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথে কেমন ভাবে সাথেই তোর এত বড় সাহস, তুই কিনা আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করে যে বুঝেছিস? তুই আমাকে চট দিলি, এত বড় সাহস তোর? হ্যাঁ,
আবার কি চিৎকার করব? সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে বেশ্যা এগুলো ছাড়া আর কি বা পারবে করতে। এই মুখ সামলে কথা বল। চুপ করে ঘুম যা বেয়াদব মেয়ে কোথাকার। লজ্জা করে বিবাহিত স্বামী সামনের পরেও পুরুষের সাথে কথা বলিস। কেন, জ্বলতেছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো, এটা কেমনে ভাবলি? হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই খ্যাত ছেলেটার কাছেই ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। এই সব স্বপ্ন দেখতে থাক। এমন ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতেই আবার আজ বিয়ে হয়েছে অনেক ক্লান্ত। তো পরের দিন সকালবেলা উঠে দেখে রিফা সব কাজ করতেছে বাসার। এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরো বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞেস করে, এই আপনি কি করতেছেন এসব? হ্যাঁ, কি করে জানো না? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতেই হবে, তাই কাজ করতেছি। বাহ, ভালোই নাটক করতে পারো। কিসে নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন কি নাটক করতেছেন। ওভার অ্যাক্টিং বেশি হচ্ছে আমার মনে হয়। এই তুই চুপ করবি হাসিব? বাবা, তুমি জানো না এই মেয়েটি নাটক করতেছে। আর একটি কথাও বলবি না। বিয়ে যখন করেছিস তখন মনে ছিল না, এখন এইসব বলতেছিস? এই মেয়ে কে? আমি সত্যি বিয়ে করি নাই। সেটা তো কাল দেখলামই। এখন বিয়ে যখন করেছিস তখন দুইটা মেয়েকে নিয়ে সংসার করতে হবে। তখনই সাথে বলে ওঠে, এটা অসম্ভব। আমাকে মাফ করে দিও মা, আমি জানতাম না হাসিব এমন একটি কাজ ঘটাবে। না, আমি আমার স্বামীর ভাগ আর অন্য কাউকে দেব না হাসিব, একান্তই আমার। তখনই এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথী ও রিফার মধ্যে। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এসব। কারণ হলো এরা তো দুজনে প্ল্যান করে করতেছে, কিন্তু আবার ঝগড়াও করতেছে। ব্যাপারটা বুঝলাম না ঠিক। তখনই আবার সাথীর ফোনে কল আসে আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া চলতে থাকে। বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলতে ঝগড়া করে। তো যখন রাত হয়, হাসিব প্ল্যান করে রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা। এই কে 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 এত রাতে? কে কে আমার রুমে? কে আবার? তোমার স্বামী হাসিব আমি। তো এখানে কি করতেছো? স্বামী বউয়ের কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তেমনি আমিও এসেছি আমার বউকে আদর করতে আজ রাতে। এই একদম আমার কাছে আসবে না। সেটা বললে তো আর হবে না। আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। এই না প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠবো। চিৎকার করো, সমস্যা নেই। আমি আমার বউয়ের কাছে আসতে পারি, সবাই এটাই ভাববে। কিন্তু আমার এত বড় ক্ষতি করবেন না। কে শোনার কার কথা? হাসিব সোজা রিফাকে বিছানায় শুয়ে হাত দুটি চেপে ধরে। এখন তো শুরু, আরো অনেক কিছু হবে। প্লিজ আমার এত বড় ক্ষতি করবে না, আমাকে নষ্ট করিও না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তখনই হাসিব রিফার শরীর থেকে একটানা শাড়িটা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কার কি? হ্যাঁ, এটা বলেই রিফার ঠোঁটের কাছে হাসিব ঠোঁট আনতে নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু এদিকে কোনো বাধাই হাসিব কাজ আটকাতে পারবে না। আর কিছু না ভেবে রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আর নিজেকে কোনোভাবেই বাঁচাইতে পারবে না। কিন্তু 5 মিনিট কিস করার পরে হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বল তুই কি আমার সত্যিকারের বউ নাকি সাজানো? নিজের বউ। হো, ঠিক আছে। এটা বলে হাসিব আবারও যখন ঝাঁপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই রিফা বলে ওঠে, আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা। সত্যি কেউ না, এইসব সাজানো নাটক। সবকিছু সাথী প্ল্যান করেছে তাই তো? সবকিছুই সাথীর প্ল্যান ছিল বিয়ের আগে থেকে। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এইসব করেছি। 3 মাস হলে ও ঠিকই চলে যাবে এখান থেকে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে। এসব কথা কালকে বলে সবার সামনে। ঠিক আছে, বলবো। যদি না বলো তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করব ভেবেই পাবে না। আজ তো এটুকু করলাম। ঠিক আছে। এখানে হাসিবার কিছু না বলে সোজা নিজের রুমে যায়। গিয়ে সাথে প্রশ্ন করে, কিরে, কই ছিলি এতক্ষণ? কোথায় আবার? রিফার রুমে গিয়েছিলাম। ওর রুমেই কেন গেছিলি? হ্যাঁ, বউয়ের রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। ভালোবাসা মানে? ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক করে আসলাম আমার হন্য বয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে, আজ আমি খুবই ক্লান্ত।
সাথী আর একটি কথাও না বলে ঘুমিয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, রিফার সাথে এমন কাজ করলো আর রিফা একটু চিৎকারও করলো না। ওকে তো সব বুঝিয়ে দিয়েছি কি করলে কি করতে হবে। সেই দিন রাতটাও এইভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলা হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবতেছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এইদিকে সাথে মনও ছটফট করতেছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। কি বলবি বল, আমার কাজ আছে হাসিব। রিফা, এইদিকে আসো আর সবটা খুলে বলো কি হয়েছে আমার সাথে। তো রিফা সামনে এসে বলতে থাকে যে রিফার কথা শুনে তো সবাই অবাক। কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, যদি আমি মিথ্যা না বলি তবে আমার বাবা মাকে বেরিয়ে ফেলবে। হোয়াট? এই রিফা, তুমি কি বলতেছো এসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যা বলবো না, এতে আমার যাই হয় হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি ঠিক আছি, প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ি আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এসব? না, তুমি এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলতেছি। ঠিক তখনই হাসিবের বাবা এসে, হাসিব, এইসব কি বলতেছে রিপ? তুই মিথ্যা বলার জন্য ওকেও হুমকি দিয়েছিস? না বাবা, বিশ্বাস করো আমি এমন কিছুই করি নাই। তাহলে কি রিফা মিথ্যা বলতেছে? হ্যাঁ বাবা, রিফা মিথ্যে বলতেছে সবকিছু। প্লিজ হাসিব, আমাকে এইসব মিথ্যা অপবাদ দিও না, যদি এবার কিছু বলো তো নিজেকে শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিছুই হবে না। প্লিজ আমার বাবা মার যেন যে কোনো প্রকারের ক্ষতি না হয়। সত্যি করে বল তো তুই কি চাস? তুই যদি আগেই রিফাকে বিয়ে করেছিলি তো আমাদের জানালি না কেন? মেয়েটার জীবন নিয়ে এমন করে খেললি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতেই চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই একদম চুপ কর, আমার সামনে আর একটিও মিথ্যা কথা বলবি না। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই লজ্জা লাগতেছে হাসিব। ছি ছি ছি। ঠিক তখনই সাথী বলে ওঠে, বা আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা তুমি? রিফা যা বলেছি সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা, হয়েছে কি, রিফা যখন বললো যে 3-4 ঘন্টা থেকে ওর সাথে, তখনই আমি কনফার্ম হলাম যে হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব, কিন্তু এটা জানতাম না যে রিফার রুমে গিয়েছিল। আর কত প্রমাণ নিবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে ছোট করিস না প্লিজ প্লিজ। আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। বাবা, শুধুমাত্র এইটুকুই জেনে রাখো, আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটি কথাও বলিস না। তখনই রিফা বলল, বাবা, আমি এখানে আর একটু থাকবো না, আমি আমার বাবা বাড়ির কাছে যাব, যদি হাসিব করে ক্ষতি করে তখন। না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাকেও এ যেহেতু বিয়ে করেছে সো তুমি এইখানেই থাকবে। না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা, আমি স্বামী অন্য একটা মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করতেছো, আমি আর চাই না অন্য একজনের জীবন নষ্ট হোক। তবে কি করবে? হয় আমাকে ডিভোর্স দিক, না হলে অন্যজনকে ডিভোর্স দিক। এটা কখনোই সম্ভব না, তোমরা দুজনেই থাকবে, ও দুজনের দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না, দুজনে থাকো ওকে। আমি এখন একটু কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা, আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার মনেই ছিল না। আচ্ছা শোনো, দুপুরে যেও, আমি একটু কাজ থেকে আসি। ঠিক আছে বাবা। এরপরে সবার রুমে চলে যায়। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এর সাথে। সবাই দেখি গেম খেলতেছে, একদিকে সাথী, অন্যদিকে রিফা, আরেকদিকে বাবাও কোনো প্রকার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা, রিফা এমন করলো কিভাবে? ও তো কাল রাতে বলল সব সত্যি বলবে, কিন্তু আজ এমন পাল্টি খেলো কেমনে? এইসব ভেবে ভেবে হাসিব রুমে আসতেই, এখনো এত বড় খেলোয়াড় হওনি মিস্টার হাসিব। তোমরা যেটা করতেছো একদমই ঠিক করতেছো না, এর জন্য খুব বড় মাসুল দিতে হবে তোমাদের। এই সাথী এত ছোট খেলোয়াড় না, বুঝেছেন? আমি কেমন করে হয় হোক আমার ভালোবাসার মানুষের কাছে যাবই। যার জন্য এত কিছু করতেছো সেই যেন তোমাকে না ঠকায়। সেটা তো কি বলতে হবে না, ওর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝেছিস? এটি কথা বলি, উত্তর দিবা। কি কথা? রিফা পাল্টি খেলো কেমনে? হ্যাঁ, জানতেই হবে নাকি?
ওর কাছে ফোন আছে। তুই যখন কাল ওইসব বললি তখন সন্দেহ হয়েছিল আমার, তাই মেসেজে সবকিছু বলে দিয়েছি কি কি করতে হবে। ও আচ্ছা, একদিন অনেক কাঁদবে আমার জন্যে, মনে রাখিও। কাঁদবো সেটা আবার তোর জন্য আমি? হাহ, তুই আমার কে হ্যাঁ যে তোর জন্য কাঁদবো আমি? সময় বলে দিবে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি, অনেকবার। ভেবে দেখ তুই কোথায় আর আমি কোথায়। তোর মতো খ্যাত ছেলের সাথে কি আমার যায়? আর শোন, তোকে কালকে দেখবো আমি, যাকে ভালোবাসি সে দেখতে কেমন সুদর্শন। সৌন্দর্যতেই সবকিছু থাকে না। তো এইভাবেই হাসিব ও সাথীর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এর মধ্যে আবার হাসিবের বাবা কাজ সেরে বাসায় আসে দুপুরে। হাসিব, বৌমা, কোথায় তোমরা? হাসিব সাথী বাবার ডাক শুনে রুম থেকে বের হয়ে আসে। বাবা বলো। বিয়ের পরের দিন তো বড় বউ দুজনেই শ্বশুর বাড়িতে যাইতে হয়। তো? তো মানে তুই সাথীকে নিয়ে ওর বাবার বাসায় যাবি আর 2 দিন থেকে আসবি। অসম্ভব, আমি যাব না ওদের বাসায়। আর একবার বল তো যাবি না? হ্যাঁ, আমি যাবই না। তখনই সাথী বলে ওঠে, বাবা দেখেছেন আপনার ছেলে এমন করে। আমি রুমের ভিতরে কত করে বললাম 2 দিন থেকে আসবো, কিন্তু ও নাকি যাবে না। হাসিব, তুই যদি না যাস তো অনেক খারাপ কিছু ঘটে যাবে, মনে রাখিস বাবা। বাবার এমন কথায় হাসিব শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক বিকাল 5টায় দুজনে গাড়ি নিয়ে বের হয় সাথীর বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখনই হাসিবের মাথায় একটাই চিন্তা কাজ করতেছে। কি থেকে জানি কি হয়, আল্লাহ ভালো জানে। এই গাড়িটা থামাও। গাড়ি থামাবো মানে? এই নির্জন রাস্তায়? যা বলেছি তাই কর। তো হাসিব সাথীর কথা মতো গাড়িটি থামানোর সাথে সাথেই গাড়ি থামাতেই সাথী নেমে পড়ে আর পিছনে দৌড়াতে থাকে। এদিকে হাসিব কিছু না বুঝে সাথীর পিছে পিছে যায় আর গিয়ে দেখতে পায় যে সাথী একটি ছেলের সাথে কথা বলতেছে। কেমন আছো সবুজ তুমি? তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? এই তো এসেছি তোমার কাছে। তার আগে ভালো, এই দিকে কোথায় যাচ্ছিলে? আরে কোথাও না, মন খারাপ তাই হাঁটতেছিলাম। কি ভাগ্য তোমার সাথে দেখা হলো। এটাই হলো আমাদের ভালোবাসার টান। জানো, তোমাকে খুব মিস করতেছিলাম। কিছুই ভালো লাগছিল না আমার। আমারও একই অবস্থা। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আমার সোনা পাখি। সবাই ভাবতেছেন সবুজ লোকটা আবার কে। এখানে সবুজকেই সাথে ভালোবেসেছিল, তাই এত কিছু করেছে হাসিবের সাথে। ঠিক তখনই সবুজ সাথীকে জড়িয়ে ধরে যখনই ঠোঁটে কিস করতে যাবে, সেই সময় হাসিব বলে ওঠে, এই দাঁড়াও এখানেই। এই আপনি কে আর এখানে কি করতেছেন? আমি কে সেটা সাথীকে বলো, আর সাথীকে ছেড়ে দাও। হোয়াট? কে এই লোকটা সাথী? ওর সাথেই তো আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই বলছি না সাথীকে ছেড়ে দে। যদি ছেড়ে না দিই কি করবি? কথাটি শোনা মাত্রই হাসিব গিয়ে সবুজের শার্টের কলার ধরে বলতে থাকে, তুই আমার সামনেই আমার বউয়ের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর? হ্যাঁ। এটা বলে সবুজকে মারতে থাকে। আর এদিকে সাথী তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ হাসিবকে বোকা মনে করেছিল আর ওই নাকি সবুজকে এমন করে মারতেছে। এই ছাড়ো দুজন দুজনকে প্লিজ। ঠিক তখনই হাসিব সাথীকেও খুব জোরে একটি থাপ্পড় দেয়। এই এখান থেকে সরে যা। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নেমে বলতে থাকে, এই সবুজ, এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করছি রেস্টুরেন্টে, আর তুমি মারামারি করছো এখানে? এরপরে অনেক জোরাজোরির পরে হাসিব ছেড়ে দেয় সবুজকে। এর মধ্যে সাথী প্রশ্ন করে বসে, এই মেয়ে তুমি কে? আগে তো কখনো দেখিনি সবুজের সাথে। আমি কে সেটা আপনাকে কেন বলতে যাব? আর আপনি আমাকে প্রশ্ন করার কে? কেন, উত্তর দিলে কি হবে? আমি হলাম সবুজের হবু বউ। কথাটি শুনে সাথী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি বলেছিলাম না, তোমার রূপবতী বয়ফ্রেন্ড একদিন তোমাকে এমন সারপ্রাইজ দিবে ভাবতেই পারবে না। এই সবুজ, এই মেয়েটি যা বলছে সব কি সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, ও আমার হবু বউ। না, আমি বিশ্বাস করি না। এটা হতেই পারে না। তুমি শুধুমাত্র আমার। সরি সাথী, আমার পরিবারের কেউ তোমাকে মেনে নেবে না, কারণ তুমি বিবাহিত মেয়ে আর তোমার স্বামী তোমাকে কত কি করেছে না করেছে। কথাটি বলার সাথে সাথেই এত বড় কথাটি বলতে পারলি তুই আমাকে? জানিস কত ভালোবাসি তোকে আমি। সরি সাথী। তখনই মেয়েটি বলে ওঠে, সবুজ, তুমি এসব মেয়েদের সাথে কথা বলছো? ছি, এদের পরিবেশ দেখছো? কি খ্যাত মেয়ে, চলো আমার সাথে। এটা বলে মেয়েটি সবুজের হাত ধরে টেনে নিয়ে যায়। সবুজ চলে যাচ্ছে। ঠিক তখনই সাথী দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে সবুজকে। প্লিজ সবুজ, আমার সাথে এমন করিও না। তোমাকে আমি খুব ভালোবাসি। সরি বললাম তো তোমাকে, আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি।
না, আমি বিশ্বাস করি না, তুমি এমন করতেই পারো না। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সাথে, কারণ তুমি একজন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা। এগুলো দেখে কি ভালোবাসা হয়? তুমি যে এখনো ভার্জিন আছো, এটার কোনো প্রমাণ কি আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি 100% ভার্জিন আছি এখনো। সবাই এই কথাই বলে, বুঝছো? তুমি আমাকে বিশ্বাস করো না সবুজ, এই 2-3 দিনেই এত চেঞ্জ হয়ে গেছো তুমি। এত কথা বলতে পারবো না। আমার যা বলার ছিল আমি তোমাকে সবটা বলে দিয়েছি। ঠিক তখনই মেয়েটি বলে ওঠে, তুমি যদি আর 1 মিনিট এখানে থাকো তো আমি নিজেই চলে যাব। এসব খ্যাত মেয়েদের সাথে তোমার কিসের এত কথা? কিসের সম্পর্ক? হ্যাঁ, আরে না, চলো তুমি। এটা বলে সবুজ মেয়েটির সাথে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এদিকে সবুজের এমন আচরণ ব্যবহারের সাথে ভীষণ পরিমাণে শর্ট খায়। ভাবতেই পারেনি সবুজ এমন কাজ করবে। এটা ভেবেই কান্না করতে থাকে। কান্না করে লাভ নেই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এমন কান্না করতেই থাকবেন নাকি যাবে? অন্যথায় যদি না যান তবে আমি বাসায় চলে যাব। হাসিবের এমন কথা শুনে সাথী কি উত্তর দেবে ভেবে পাইতেছে না। শুধুমাত্র হ্যাঁ সূচক কথাটি বলে সাথী গাড়িতে উঠে বসে। প্রায় 1 ঘন্টা পরে সাথীদের বাসায় পৌঁছে হাসিব। বাসায় আসার সাথে সাথেই সাথীর ছোট বোনেরা বলতে থাকে, দুলা ভাই কেমন আছে? বাসরাত কেমন কাটলো? বিড়াল মারতে পেরেছেন কি? দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই করেছেন। ঠিক তখনই সাথীর মা এসে বলে, ওই তোরা থামবি কি? দেখতেছিস এই মাত্র আসলো, নাই শুরু করে দিয়েছিস পেঁচাল। বাবা চলো রুমে চলো তোমরা দুজনে। এটা বলেই হাসিবকে একটি রুমে নিয়ে আসা হলো। বাবা এটা সাথীরই রুম, সাথী যাবার পরে থেকে পড়েই আছে। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা খাবার রেডি করছি। এটা বলেই সাথীর মা চলে যায়। এদিকে সাথী এতটাই কষ্ট পেয়েছে কোনো প্রকার কথা বলতেছে না। ঠিক তখনই হাসিব লক্ষ্য করে যে সাথীর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। সরি সাথী, আসলে হয়েছে কি, আমার বউকে কেউ আমার সামনে এমন করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখব, এটা কখনোই হয় না। তাই তোমাকে থাপ্পড় দিয়েছি। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নেন। ওয়াশরুমটা জানি কোন দিকে? কথাটি বলার সাথে সাথেই সাথী ওয়াশরুমের দিকে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে হাসিবার সাথে যখন একসাথে রুম থেকে বের হয়ে আসতেছিল, ঠিক তখনই সাথীর মা বাবা দূর থেকে দেখে বলে ওঠে, দেখছো সাথীর মা, কত সুন্দর লাগতেছে দুজনকে, মনে হচ্ছে রাজা রানী আসতেছে। ঠিকই বলেছ, খুব সুন্দর লাগতেছে আমার মেয়ে জামাইকে। আল্লাহ যেন ওদের সারা জীবন সুখে রাখে। এরই মধ্যে আবার দুষ্টু শালিগুলো চলে আসে। দুলা ভাই কি বলবো, তোমার একেবারে ওয়াও লাগছে। উফ, আপুর জামাই না হয়ে যদি আবার জামাই হতে। তখনই সাথী বলে ওঠে, এ কি হচ্ছে এসব? হ্যাঁ, আমরা আমাদের দুলা ভাইয়ের সাথে মজা করতেছি, কেন তোমার জ্বলতেছে বুঝি? সাথী কি উত্তর দেবে কিছু ভেবে পাচ্ছে না। দুলা ভাই গো, তোমার কোনো ছোট ভাই নাই? না, নেই। উফ, থাকলে আমার জামাই বানাইতাম। তোমরা তো দেখতেছি খুব ফাজিল। চলো সবাই খাওয়া দাওয়া করব। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে। কিন্তু সাথীর মন এখনো খারাপ হয়েই আছে। খারাপ হবারই কথা, কারণ এত ভালোবাসার পরেও যদি প্রিয় মানুষটি নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনদের সাথে একটু হাসিব আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আচ্ছা, আজ ঘুমোতে যাই, কি বলো তোমরা? বাবা এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে কি আদর করবেন? আরে না, সত্যিই ঘুম আসছে। দুলা ভাই আমরাও বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝিছেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা একটু ক্লান্ত আমার। আচ্ছা ঠিক আছে, যান তবে। এরপরে হাসিব রুমে এসে দেখে যে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিব আর সাথীকে না জাগিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সবাই ভাবতেছেন সোফায় কেন ঘুমাইলো। আসলে হয়েছে কি, সাথে নিজের সাথে ঘুমাইতে দেয় না হাসিবকে। যদি কিছু করে বসে তখন। রাত যখন 1টা বাজে হাসিব জাগনা পায় আর ঘুম না আসার কারণে সাথীদের সাথে একটু ঘুরতে যায়। কিন্তু ছাদে গিয়ে দেখতে পায় যে কে জানে একজন আগে থেকে বসে আছে। তো হাসিব একটু গলা হাসর দেয়। কে আপনি? এত রাতে ছাদে আসছেন? কথাটি বলার সাথে সাথেই একটি মেয়ে উত্তর দেয়, আরে দুলা ভাই আপনি এত রাতে এখানে, ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি। আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু ছাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বাহ, অনেক সুন্দর নাম। থাক, পাম দিয়েন না দুলা ভাই। আচ্ছা একটা কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? বলো, কি কথা আছে বলার?
মাইন্ড করেন না। আচ্ছা, আপনার সাথে কি সাথী আপুর সত্যি কিছু হয়েছে? বলতে শারীরিক সম্পর্ক? কথাটি শুনে হাসিব চমকে ওঠে। হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বললেন শুধুমাত্র। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতেই দিবে না। কেন দিবে না আসতে? ও একটা ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, নাই তোমার সাথে বিয়ে হয়ে গেল। জানি ওর সম্পর্কে সবকিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করেন না দুলা ভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না। এটা বলে যখনই হাসিব ছাদ থেকে নিচে যেতে ধরে, ঠিক তখনই হিয়া হাতটি টেনে ধরে। প্লিজ দুলা ভাই। হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি তো বললাম ডিভোর্স দিব। এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না। এখন হাত ছাড়ো। না, ছাড়বো না। এটা বলি হিয়া হাসিবের সাথে জোরাজোরি করতেছে, ঠিক এই সময় একজন ছাদে আসে। আর এসেই ঠাস ঠাস। তোর এত বড় সাহস আমার বোনের হাত ধরিস, তাও আবার এত রাতে? আরে না, আমি তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই সাথে আবার বলতে থাকে, ছি, আমার ভাবতেই লজ্জা লাগতেছে তোর মন মানসিকতা এত নিচে। আরে এমন করে বলতেছো কেন? আমার কথাটি আগে শুনো, তারপরে এই বলিও। কি শুনবো তোর কথা? আমি নিজের চোখে দেখেছি এটা মিথ্যা। ঠিক তখনই হিয়া বলে ওঠে, আপু তুমি এবার থামবা। অনেক অপমান করলে দুলা ভাইকে। আমার ঘুম আসছিল না, তাই আমি ছাদে আসি। এই ঠিক 10 মিনিট পরে দুলা ভাইও চলে আসে ছাদে, কারণ দুলা ভাইয়ের নাকি ঘুম আসছিল না। আমাকে দেখে দুলা ভাই যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। আমি বলেছি একটু কথা বলি ভাইয়া, তাই ভাইয়াও আর না করতে পারেনি। বুঝলাম, কিন্তু হাত ধরে আছিস কেন ওর তুই? কেন হাত ধরলে তোর কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, ও আমার স্বামী, তোর দুলা ভাই। আহা, হাসতেছিস কেন? আমি কি হাসার কোনো কথা বলেছি তোকে? স্বামী যে বললে, তাকে কি তার অধিকারটা দিয়েছো? কি বলতে চাস তুই? কেন, আমি কি ইংলিশে কথা বলতেছি যে বোঝো না? তুমি বললে তোমার স্বামী, আজ পর্যন্ত কি টাচ করতে দিয়েছো তাকে? সেটা তোকে বলতে যাব কেন? হ্যাঁ, তুই সব সময় ছোটদের মতো থাকবি। তোমাকে 3 মাস পরে দুলাভাই নিজেই ডিভোর্স দিবে, তুমি দেওয়ার আগে। তাই দুলাভাইয়ের হাত ধরে বলছিলাম আমার আপুর জীবনটা নষ্ট করিও না। এই কথাটি শুনে সাথী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। তোকে কে বলেছে ও আমাকে ডিভোর্স দেবে? কে আবার বলবে? দুলাভাই বলেছে। ভালোই তবে হলো, ওর কাছ থেকেই মুক্তি পেলেই আমি খুশি। হাসিব এই কথাগুলো শুনে আর কিছু না বলে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই 2-3 দিন কেটে গেল সাথীদের বাসায়। আজ চলে আসবে সাথী আর হাসিবের বাসায়। বাবা, আমার মেয়েটি খুব রাগী, তুমি ওর কথায় কিছু মনে করিও না প্লিজ। ঠিক আছে মা, সমস্যা নেই। সাথী শোন মা, জামাইকে কখনো কষ্ট দিস না। যদি কষ্ট দিস জীবনে সুখী হতে পারবি না। সাথী শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। তো বিদায় নিয়ে দুজনে বাসায় চলে আসে। বাসায় আসতে না আসতে রিফা চলে আসে হাসিবের কাছে। দাও এই ব্যাগগুলো, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। আপনি শুনুন, আমি নিজেই পারবো নিতে। এমন করতে নেই, দেন বলছি না। এটা বলে রিফা জোর করে ব্যাগগুলা নিজে নিয়ে রুমে চলে আসে। তো রিফা যখন ব্যাগগুলা নিয়ে নেয়, তখন হাসিব একটু ওয়াশরুমে চলে যায়। রিফা ব্যাগগুলো হাসিবের রুমে নিয়ে আসতে সাথী বলে ওঠে, রিফা শোন। বল কি বলবি, তার আগে তুই বল। সবুজ ভাইয়ের সাথে তোর কি দেখা হয়েছে? এসব পরে শুনিস। আচ্ছা বল, তবে কি বলতে চাইলি? তোর কাজ এখন এখানেই শেষ, তুই কালকে চলে যাস। মানে কি বলতেছিস এইসব? যা বলেছি তাই কর, তোর কাজ শেষ, এখন চলে যা। বাকি কাজ আমি নিজেই করতে পারবো। না, আমি যাব না। যাবি না মানে কি বলতে চাস তুই? আমি এই 5-6 দিন এ বাসা মানুষগুলো মায়ায় পড়ে গেছে, আমি যেতে পারবো না। হোয়াট? তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমার মাথা ঠিক আছে সম্পূর্ণ। তোকে আমি এখানে থাকার জন্য এনেছি। হ্যাঁ, তোর সমস্যা কি বুঝলাম না। তুই তো 3 মাস পরে ডিভোর্স দিবি, তো এত কথা পেঁচাচ্ছিস কেন? সেটা তুই বুঝবি না। আমি যাইতে পারবো না। আর তুমি হাসিবকে ডিভোর্স দিলে আমি কোনো না কোনোভাবে হাসিবের মনে জায়গা করে নিব, কোনো না কোনোভাবে বিয়ে করে নিব, আর চিরকাল এখানেই থাকবো। মাথা গরম করিস না আমার রিফা, তোকে যা বলেছি তাই কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। যা ইচ্ছা করতে পারিস তুই।
তুই যে হাসিবের বউ না, এই সব বলে দেব কিন্তু। বলে দেখ তারপরে কি হয় তোর আবার। এটা বলতে না বলতেই হাসিব চলে আসেন। এই কি হয়েছে এখানে? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছো কেন দুজনে? জানো হাসিব, স্বাধীনা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি শুধুমাত্র বললাম ছোট, তোর বাসায় কেমন দিন গেল? একদম মিথ্যে বলবি না, বলে দিলাম। তোকে কি এই কথা আমি বলেছি? তো কি বলছো শুনি একটু। এই তোমরা দুজন নাটক বন্ধ করবে? তোমরা দুজন কি চাচ্ছ আবার? আমি কিছু চাই না, তোমাকে শুধু চাই। লজ্জা করে না অন্যজনের স্বামী, নিজের স্বামীকে ভাবিস? কথাটি শেষ হতে না হতেই এত বড় সাহস তোর, এই কথা বলিস? আমি সব প্রমাণ দিয়ে এই বাসায় এসেছি। এইদিকে সাথী ভাবতেই পারতেছে না এমন ভাবে থাপড় দিবে রিফা। সাথী যখনই ঘুরে আবার রিফাকে থাপড় দিতে যাবে, ঠিক সেই টাইমে হাসিব হাতটি ধরে ফেলে। হ্যাঁ, অনেক হয়েছে তোমাদের নাটক, এখন বন্ধ করো এসব। রিফা, আপনি আপনার রুমে চলে যান। রিফা হাসিবের কথা মতো রুমে চলে আসে, কিন্তু এদিকে আবার সাথীও ভাবতেই পারতেছে না এমন একটা সময় আসবে যে সময় রিফা এমন পোল্ট্রি খাবে। এখন শুধুমাত্র হাসিবের মাথায় একটি চিন্তা, সাথী কবে ডিভোর্স দিবে আর কবে এসব থেকে মুক্তি পাবে। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনে পায় হাসিব, তাই রুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে রিফা কান্না করতেছে। কি হয়েছে মা তোমার? কান্নাকাটি করতেছো কেন? বাবা, আমি চাই হাসিব আজ থেকে আমার সাথে থাকবে। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? আমার বিশ্বাস কোনো ক্ষতি করবে না। কি হয়েছে এখানে এত কান্নাকাটি কেন শুনি? এত কিছু বুঝতে হবে না, আজ থেকে 1 সপ্তাহ রিপার সাথে থাকবি, কথা মনে থাকে যেন। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, আমার কথাই শেষ কথা। রাত যখন 9টা বাজে, বাবার কথা মতো হাসিব রিফার রুমে আসে। রুমে আসতে না আসতেই রিফা হাসিবকে জড়িয়ে ধরে। হ্যাঁ, কি করতেছেন? ছাড়েন আমাকে। ঝাড়ার জন্য কি এনেছি রূপে তোমাকে? এই রূপ যৌবন তোমার চোখে কি পড়ে না? শুধু সারাটা দিন সাথে সাথে থাকো। আমি তো তোমার বউ নাকি? আপনি কি বলতেছেন এসব? আশ্চর্য হয় কি আছে শুনি, আমি তো আপনার স্ত্রী হই নাকি? নাটক বন্ধ করুন আর আমাকে ছেড়ে দিন, না হলে চিল্লাচিল্লি করব। চিৎকার করে করে লাভ নেই। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাইতেছি তুমি আমাকে একটা বেবি এনে দাও। হোয়াট? আমি তোমার সন্তানের মা হতে চাই। আবার আমাকে ফান্দে ফেলানোর নাটক শুরু করে দিয়েছেন? না, সত্যি সত্যি আমি মা হতে চাই। একদম চুপ করেন। আপনাকে কি আমি বিয়ে করেছি যে আপনাকে গর্ভবতী বানাবো? হ্যাঁ, প্লিজ হাসিব, প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস শব্দটা তো মরেই গেছে। ঠিক তখনই রিফা ওয়ার্ড্রোবের উপর থেকে কোরআন শরীফ এনে বলতেছে, এই যে দেখো, কোরআন ছুঁয়ে বলতেছি হাসিব, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কিন্তু আমাকে কেন ভালোবাসো? জানো, আমি এখানে অভিনয় করতে এসেছি, কিন্তু তোমার পরিবারের এমন ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়ে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে গিয়েছি। শুধুমাত্র এর জন্যই কি? না, আরো কারণ আছে। জানো, সাথে তোমাকে ডিভোর্স দিবে 3 মাস পরে, আর সবুজ আমার একটি ছেলেকে বিয়ে করবে। আমাকে এখানে এনেছে যেন তোমাদের সংসারের সমস্যা সৃষ্টি করি, আর বলেছিল তুমি নাকি খুবই খারাপ, তার পরিবারের মানুষও খারাপ, তাই 3 মাসের মধ্যে যেন আরো সমস্যার সৃষ্টি হয় আর তুমি ওকে ডিভোর্স দাও। কিন্তু হাসিব, বিশ্বাস করো, আমি এখানে এসে আমি বুঝতে পারি সাথে সবকিছু ভুল বলেছে, কারণ তোমার পরিবারের মানুষের মতো মানুষ হয় না। আর তুমি এত ভালো একজন মানুষ যা বলার ভাষা নেই। কি করে তোমাদের আমি কষ্ট দেই? তাই আমি ভেবেছি সাথে চলে গেলে আমি তোমার সাথে সত্যি সত্যি বিয়ে করে নিব। জানো সাথে আজকে কি বলেছে আমাকে? কি বলেছে? ও বলেছে আমি যেন তোমাকে ছেড়ে যাই, আমার নাকি কাজ শেষ। বিশ্বাস করো হাসিব, তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। কিন্তু প্লিজ করে কিন্তু নাই, তুমি সাথীকে ডিভোর্স দেওয়ার পরে আমাকে বিয়ে করে নিও। আচ্ছা, আমি ভেবে দেখব। দেখো, কিন্তু আমি তোমাকে চাই হাসিব। আচ্ছা, তুমিও যদি সেই দিনের মতো করে পাল্টি খাও তখন? এই যে কোরআন ছুঁয়ে কথা দিলাম, কখনোই পাল্টি খাবো না। বিশ্বাস করেছি, এখন কোরআন রেখে আসো। হাসিবের কথা মতো রিফাও কোরআন রেখে আসে। আজ মনে হয় বৃষ্টি নামবে, চলো না বেলকনিতে যাই একটু। হাসিবও কিছু না ভেবে চলে যায় রিফার সাথে। ব্যালকনিতে আসার সাথে সাথে হাসিব ও রিফা দেখতে পায় যে সাথীও ওর রুমের ব্যালকনিতে এসেছে। সবাই ভাবতেছেন এটা আবার কেমন করে। সেটা হলো রিফার রুমটি আর সাথীর রুমটি 2টা রুমের তফাৎ, তাই একই লাইনে ব্যালকনি থাকার কারণে সবটা দেখা যাচ্ছিল। ইস, আজ বৃষ্টি আসবে, কি যে ভালো লাগতেছে। তাই নাকি? বৃষ্টি খুব ভালো লাগে তোমার? অনেক ভালো লাগে, কিন্তু কখন জানি বৃষ্টি আসবে আল্লাহ ভালো জানেন। একটু অপেক্ষা করো, বৃষ্টি আসবে দেখিও।
ঠিক তখনই কথাটি শেষ হতে না হতেই বিদ্যুৎ চমকে ওঠে, আর সাথে সাথে রিফা হাসিবকে জড়িয়ে ধরে। হাসিব কি করবে বুঝতে পারতেছে না। এরই মধ্যে আবার বৃষ্টিও আসলো। এই ভিতরে চলো, বৃষ্টি পড়তেছে। না, যাবো না, তোমাকে জড়িয়ে ধরে এখানেই থাকবো আর বৃষ্টি উপভোগ করব। আরে না, বললাম না ভিতরে চলো। এটা বলেই হাসিব একটু সাথের ব্যালকনির দিকে তাকাতে অবাক হয়, কারণ সাথে সবকিছু দেখেছে। এমন করো কেন? বললাম না যাবো না, আর দুজনেই এখানে গল্প করব। সাথী কিন্তু সবকিছু দেখতেছে, বুঝছো? দেখুন, তাতে আমার কি? আরে ও কি মনে করবে বলো? কি মনে করবে আবার? এটা বলে রিফা হাসিবের মুখের কাছে ঠোঁট দুটি নিয়ে যায়। এই কি করতেছো? আমার ঠোঁট তোমার ঠোঁটে ছোঁয়া পেতে চাই হাসিব। এখন না, আর এইসব বিয়ের আগে পাপ, বুঝেছো? বাবা, তাই বুঝি? তবে সেই দিন রাতে তোমার পাপের কথা মনে ছিল না? এটা শোনার পরে হাসিব মনে মনে বলতে থাকে, এই রে, ধরাটা খাইলাম বুঝি আমি। ওই মনে মনে কি বিড়বিড় করতেছো? কই কিছু না তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই রিফা হাসিবের ঠোঁট দুটি নিজের করে নেয়। এই কি করেছো? ছাড়ো, সাথী কিন্তু দেখতেছে। দেখুক, চুপ থাকো তো। এবার হাসিবও কিছু না ভেবে রিফার সাথে কিস করতে রেসপন্স দেয়। দুজনে আপন মনে দুজনে ঠোঁট খাইতেছে, আর অন্য দিক থেকে সাথে সবকিছুই দেখতেছে। রিফার এমন পাগলামি দেখে হাসিবার নিজেকে যেন কন্ট্রোল করতে পারতেছে না। ঠোঁটে 2 মিনিট কিস করতে না করতেই হাসিব আলতো করে রিফার ঘাড়ে চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতেই রিফা যেন কেঁপে উঠল। এত রোমান্টিক তুমি মিস্টার হাসিব? না গো, আমি রোমান্টিক না। হয়েছে, এখন ছাড়ো। বললেই হলো, ছাড়ো। আরো তো অনেক কিছুই করার বাকি আছে। কিন্তু রিফা একটু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই হাসিব আরো জোর করে। রিফার হাত দুটি দেয়ালে চেপে ধরে গলায় ঘাড়ে আপন মনে চুমু দিতে থাকে। অন্যদিকে রিফা যেন এমন ছোঁয়ায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হাসিবের এমন পাগলামি দেখে রিফাও হাসিবের শার্টের বোতাম খুলে বুকে গলায় কিস করতে থাকে। কিন্তু সাথে যে এসব কিছু দেখতেছে, এদের এই চিন্তাটা মাথায় নেই। ওই আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। যাবো না, এখন আদর করতে দাও তো। এটা বলে হাসিব রিফাকে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে আসে বেলকনি থেকে। এই কোথায় নিয়ে যাও? দেখো কি করি আমি। এটা বলে রিফাকে কাঠের উপরে রাখে। এই জানো, তোমাকে শাড়ি পরে না সেই সুন্দর আর হট লাগতেছে। ওই কি বলে এসব? সত্যি বলতেছি, সেই সুন্দর লাগতেছে। এসব সৌন্দর্য তোমার জন্য পাগল। তাই বুঝি? ঠিক আছে, আমি এখন আমার জিনিসগুলো ভোগ করব। এটা বলে রিফা শাড়িটা একটানেই খুলে ফেলে, আর নাভির উপরে আলতো করে একটি সুখের পরশ এঁকে দেয় ঠোঁট দিয়ে। রিফা নাভির উপরে হাসিবের ঠোঁটের এমন ছোঁয়া পাওয়ার সাথে সাথেই পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়। হাজারো চেষ্টা করেও যেন হাসিবের কাছ থেকে আর নিজেকে ছাড়াতে পারতেছে না। এই রোমান্টিক মুহূর্তে সময় কি জানিয়ে এসে দরজা নাড়া দিচ্ছে। কে দরজায় নাড়া দিচ্ছেন? আমি সাথী, দরজাটা খুলে দাও তো। এমন মুহূর্তে এসে কেউ সমস্যা সৃষ্টি করবে ভাবতে পারতেছে না হাসিব। কি বলার আছে ওখান থেকেই বলুন। বললাম না দরজা খুলো। কি বলার আছে কাল বলিয়েন, এখন ডিস্টার্ব করিয়েন না প্লিজ। দরজা না খুললে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সাথের মুখে এমন কথা শুনে হাসিব দেরি না করে দরজাটি এসে খুলে দেয়। জি বলুন, কি বলবেন? আমার রুমে চলো। আশ্চর্য, আমি আপনার রুমে যাব কেন? কারণ আমি আপনার বউ, আপনি আমার সাথেই থাকবেন। আপনি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ, আর আপনি একজন অপরিচিত মেয়ের সাথে এমন কাজ করতেছেন, লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? সেও তো আমার বিয়ে করা একজন বউ। বিয়ে করা বউ মানে? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ। আমার যা ইচ্ছে আমি সব করতে পারবো। নাটক বন্ধ করুন, আমি এনেছি রিফাকে এই বাসাতে। এনেছেন, ভালো করেছেন। আপনার ডিভোর্স দিয়েই রিফাকে নতুন করে বিয়ে করব। এটা কখনো সম্ভব না, আমি আপনাকে ছাড়বো না। দেখা যাবে কি হয়। রিফা শোন, তুই যদি আমার জামাইয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, খুব খারাপ হবে, তোকে কিন্তু শেষ করে দিব। হাসিব শুধুমাত্র আমার, বুঝেছিস? হাসিব আমাকে ভালোবাসে, তোকে না। ফকিনীর বাচ্চা, তোকে এখানে আনাটাই ভুল করেছি আমি। ধুর, একদম চুপ কর। অনেক কথা বলেছিস আমার বউকে। কেন তো সবুজ, কি হলো? যা সবুজের কাছে যা, আর এক মুহূর্ত এখানে থাকবি না, যা রুমে যা। হাসিবের এমন থাপ্পড় দেখে রিফা অবাক। সত্যি ভাবতে পারতেছে না হাসিব সাথীকে থাপ্পড় দিবে। তো সাথী আর কিছু না বলে রুমে চলে আসে। এদিকে হাসিবেরও মনটা খারাপ হয়ে যায়। এইভাবেই সে রাতটি কেটে যায়। পরের দিন ঠিক দুপুর 2টায় রিফার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলছেন? সালাম পরে দিস। রিফা কথাটি শুনে মাথা ঘুরে পড়ে যায়। ঠিক যখন 10 মিনিট পরে জ্ঞান ফিরে আসে, তখন সাথে সাথে রিফা হাসিবের কাছে চলে আসে। আরে রিফা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাবা মা কে জানি কিডন্যাপ করেছে। কি বলো এসব? এখন হলো? জানি না, এখন বলতেছে 2 লক্ষ টাকা লাগবে।
কি বলো, এত টাকা এখন কোথায় পাবো আমরা? আমি জানি, প্লিজ হাসিব, আমার বাবা মাকে বাঁচাও তুমি। আচ্ছা দেখি কি করা যায়। খুব ফাস্ট দেখো। আচ্ছা রিফা, একটি কথা বলি। বলো, কি কথা বলবা? এসব কিছুর পেছনে আবার সাথীর হাত নেই তো? আমার তো মন বলতেছে এসব কিছু সাথী করেছে। কিন্তু এমন কাজ করবে কেন? কাল রাতে শুনলে না তুমি কি কি বললো? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি সাথীকে। এরপরে হাসিবের এসে সাথীকে ডাক দিয়ে নিয়ে আসে। সাথী, আমি যা প্রশ্ন করব সবগুলোর সঠিক উত্তর দিবা। কি এমন প্রশ্ন শুনি আগে? আমি জানি তুমি রিফার বাবা মাকে কিডন্যাপ করেছো। আমি কিডন্যাপ করব কেন? সেটা আমি জানি, তুমি ভালো জানো। প্লিজ সাথে, আমার বাবা মার কোনো ক্ষতি করিস না। ওরা ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। তো এইসব আমি শুনে কি করব? বললাম তো আমি জানি না এইসব সম্পর্কে। মিথ্যে কথা আমি পছন্দ করি না। একেই তো কিডন্যাপ করাইছো, আবার 2 লক্ষ টাকাও চাইতেছো। কোনো প্রকার প্রমাণ আছে তোমার কাছে যে আমি এসব কিছু করেছি? তুই যে কেমন সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আমি জানি তুই এই কাজ করছিস। একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না। আমার মনে হয় তোরা দুজনেই এইসব প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছিস। ঠিক এমন সময় হাসিবের বাবা চলে আসে। কি হয়েছে এখানে? এভাবে চেল্লাচিল্লি কেন? তেমন কিছু না বাবা। তখনই সাথী বলে ওঠে, বাবা হয়েছে কি, রিফা এবং আপনার ছেলে দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে কিভাবে বের করে দেওয়া যায় বাসা থেকে। কি বলতেছো? কিছুই তো বুঝতেছি না আমি। রিফার নাকি বাবা মা কিডন্যাপ হয়েছে, আর সেই কিডন্যাপ নাকি আমি করেছি, এইসব অভিযোগ আমার উপরে তুলতেছে। কি এইসব হাসিব? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেমনে অন্যজনের উপর দোষারোপ করো? দোষারোপ করতেছি না। আমার বাবা মার কি হবে এখন যদি মেরে ফেলে আমার বাবা মাকে? কিচ্ছুটি হবে না, চলো আমরা পুলিশের কাছে যাই। ওরা এটাও বলেছে যদি পুলিশের কাছে যাই তাহলে আমার বাবা মাকে সাথে সাথে মেরে ফেলবে। আচ্ছা বাদ দাও, চলো আমরা সবাই মিলে খুঁজে দেখি একটু, নাকি বলো? আমি একটু তোমার সাথে একটা কথা বলতে চাই হাসিব। যা বলার এখানেই বল, কি হয়েছে? বললাম তো একান্তই কথা বলতে চাই। ঠিক আছে। এটা বলে হাসিব রুমে আসে, পিছু পিছু সাথেও চলে আসে। বলো, কি বলবে এখন? জানি না কথাটি বিশ্বাস করবে কিনা। কি কথা? কথাটি হলো যে তুমি যে রিফার সাথে এমন ভাবে চলতেছো, তুমি ওর অতীত সম্পর্কে জানো? না, কেন? ওর অতীতে আবার কি হয়েছিল? ও কিন্তু একজন মাফিয়ার মেয়ে, বলা যায় ও নিজেও একজন মাফিয়া। ওর বাবা মা কেমনে কিডন্যাপ হয়? একদম মিথ্যে বানোয়াট কথা বলবে না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তো তোমার সাথে এই মাফিয়ার পরিচয় কেমনে হলো? আসলে আমি যে কলেজে পড়তাম রিফাও সেই কলেজে পড়তো, কিন্তু রিফা ছিল খারাপ স্টুডেন্ট, তাই আমাদের সাথে বন্ধুত্ব করে। আমরাও না বলিনি, কারণ সবাই আমরা মানুষ, একে অপরের সাহায্য করব, এটাই স্বাভাবিক। তা ঠিক বলেছো। তারপরে হলো কি, আমরা সাথেই ও সব সময় থাকতো। একসময় দুজনে বেস্ট ফ্রেন্ড হই আমরা। একদিন কলেজ শেষে ঘুরতেছি, ঠিক সেই সময় কিছু ছেলে এসে আমাদের ডিস্টার্ব করতে থাকে। অনেক বোঝাই কিন্তু বোঝে না। ঠিক তখনই রিফা আমাদের ওর ব্যাগটি দিয়ে বলে, তুমি বসো, আমি এদের দেখছি। তারপরে কি হলো? তারপরে হলো কি, সবগুলো ছেলেকে এমন ভাবে মারলো, আমি তো দেখে অবাক। আমি তখন ভাবতে থাকি একটি মেয়ে মানুষ কিভাবে এমন করে সবাইকে পিটালো। ছেলেগুলো যখনই চলে যায় আমি রিফাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোর শরীরে এত শক্তি কই থেকে আসলো রে? সত্যি বলবি কিন্তু। থাক, অন্যদিন শুনিস, আজকেই বলতে হবে তোকে। তবে শোন, আমি একজন মাফিয়ার মেয়ে, মনে করতে পারিস আমিও মাফিয়া। আমাদের কাজ হলো মানুষকে কিডন্যাপ করা আর পরে মুক্তিপণ চাওয়া। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর কোনো প্রকার ক্ষতি আমি করব না। সত্যি তো, নাকি পরে আমাকেও কিডন্যাপ করবি? এই জন্যই তোকে বলতে চাইনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি এসব করতে পারি রে। আমার উপর বিশ্বাস রাখতে পারিস না তুই? তবু ভয় লাগছে আমার। রিফা, বিশ্বাস কর, তুই যেভাবে ছেলেগুলোকে পিটাইলি, একজন ছেলেও মাপে পিটাইতে পারবে না। তারপরে কি হলো? এরপরে আমিও একটু ভয় পেতাম, কিন্তু যখন দেখেছি আমার কোনো ক্ষতি করে না, তখন আর ভয় পাই নাই। জানো, ও সাহস দেখিয়ে আমি তোমাদের বাসায় এনেছি। অনেক সুন্দর নাটক সাজাইতে পারো, কিন্তু তুমি বন্ধ করো তোমার এই বানোয়াট নাটক। একটি মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়ের নামে এমন বাজে কথা বলো, লজ্জাও করে না তোমার? হাসি, বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না, সবকিছুই সত্যি। বিশ্বাস? সেটা আবার তোমাকে? কখনোই না, বুঝছো? কি করলে বিশ্বাস করবে? কোনো কিছুই করা লাগবে না। কেন, আমি রিফার সাথে মিশতেছি এটা তোমার সহ্য হচ্ছে না, তাই ওর নামে মিথ্যে অপবাদ দিচ্ছ? তুমি একজন ছলনাময়ী নারী, বুঝছো? এটা বলে হাসিব বাহিরে এসে দেখে যে রিফা, রিফা, আয় রিফা,
রিফা তো নেই, চলে গেল ওর বাবা মাকে খুঁজতে। একাই চলে গেল? আরও কোথায় খুঁজবে ওর বাবা মাকে? আমি জানি না। শোনো, মনে হয় বেশি দূর যেতে পারে নাই। তুই যা রিফাকে খুঁজতে। ঠিক আছে বাবা, আমিও যাচ্ছি। এটা বলে হাসিবও বেরিয়ে পড়ে রিফাকে খোঁজার উদ্দেশ্যে। রিফাকে খুঁজতে বের হলো হাসিবের মনে এখন একটু ভয় কাজ করতেছে, কারণ যদি সাথীর কথা সত্যি হয় তখন কি হবে। একজন রিক্সাওয়ালাকে হাসিব প্রশ্ন করতেছে, আচ্ছা ভাইয়া, এদিকে কি একটা মেয়ে গিয়েছে? অনেক মেয়েই তো যায়, আপনি কার কথা জানি বলতেছেন? মেয়েটি একটু লম্বা চিকন করে, তবে ফর্সা অনেক। আর হ্যাঁ, মেয়েটি একটু চিন্তিত ছিল। ও মামা, হ্যাঁ হ্যাঁ, একজন মেয়েকে আমি একটু আগে নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটা খুব চিন্তিত ছিল আর বলতেছিল একটু তাড়াতাড়ি রিক্সা চালাইতে। কোথায় নামাই দিছো মামা? রংপুর লালবাগে নামায় দিয়ে আসলাম। ও আচ্ছা, আমাকেও নিয়ে চলুন এক্ষুনি। এটা বলে হাসিব রিক্সাওয়ালা লোকটির সাথে চলে যায়। প্রায় 4 বা 5 মিনিট পর যখন গন্তব্যস্থানে আসে, এসেই দেখে যে রিফা কিছু ছেলের সাথে কথা বলতেছে। হাসিবের কিছু না ভেবে ওর কাছে চলে যায়। রিফা, তুমি এখানে আসলে আর সেটা আমাকেও বললে না? আরে তুমি এখানে? তোমার বাবা মা কিডন্যাপ হয়েছে, আমি আসবো না তো কে আসবে শুনি? ও আচ্ছা, তুমি চলে যাও, আমি ঠিক খুঁজে বের করব। চলে যাব মানে? কি সব বলতেছো? আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কারো কোনো প্রকার ক্ষতি হোক। একদম চুপ করো আর বলো এই ছেলেগুলো কে, আর তুমিই বা কি করতেছো এদের সাথে? আসলে এরা হলো তোমার গ্যাং, তাই তো? গ্যাং মানে? আর মিথ্যে বলবে না, আমি জানি তুমি একজন মাফিয়ার মেয়ে। ও সবটা জেনে গেছে তবে। সাথী বলেছে। ও সত্যি বলছে হাসিব, আমি একজন মাফিয়ার মেয়ে, অনেক খারাপ। আমার কাছে এতদিন লুকাইছো কেন? কারণ যদি আমি বলতাম তুমি আমার সাথে জীবনও মিশতে না। তাই বলে তুমি এত বড় সত্যিটা লুকিয়ে রাখছো? প্লিজ হাসিব, আমাকে মাফ করে দিও। আর আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো না। আর চলো, আমিও যাব তোমার সাথে, তোমার বাবা মাকে উদ্ধার করতে। না, তোমার ক্ষতি হবে। হলে হোক, কিন্তু তোমাকে একা যাইতে দিব না। এমন পাগলামি করিও না হাসিব, তোমার কিছু হলে তোমার বাবা মার কি হবে? হ্যাঁ, সমস্যা নাই, চলো। এরপরে হাসিবের এমন জোরাজোরিতে রিফাও আর না করতে পারেনি, তাই বাধ্য হয়ে হাসিবকেও নিয়ে যেতে চায়। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? কারণ ওদের কাছে অনেক অস্ত্র আছে। কি বলো এসব? ওরা অনেক খারাপ মানুষ। আচ্ছা, তোমাদের কাছে নেই অস্ত্র? আছে, আমাদের কাছেও আছে অনেক। তুমি কি চালাতে পারো অস্ত্র? পারি। আচ্ছা ঠিক আছে, চলো তবে। আমি আবারও বলছি, সাবধানে থাকতে হবে তোমাকে। এরপরে হাসিব, রিফার কিছু ছেলে সবাই মিলে গন্তব্যস্থানে যায়, কিন্তু গিয়েই দেখে যে পুরা বাড়িতে লোকজন পাহারা দিতেছে। প্রায় 15-20 জন লোক হবে। এমন সময় রিফার ফোনে আমার কল আসে। হ্যালো, কোথায় যাইতে হবে এখনই আমাদের? ফোনে স্পিকার থাকার কারণে সব শোনা যেতেছে। বাড়ির ভিতরে চলে আসো, আর হ্যাঁ, কোনো চালাকি করতে পারবে না। যদি কোনো চালাকি করো তাহলে তোমার বাবা মাকে শেষ করে দেব। ঠিক আছে, যাচ্ছি। রিফা, কি হলো? তুই বাইরে থাকো হাসিব, আর এই নাও, এটি অস্ত্র তোমার কাছে রাখো, কিছু হলে ব্যবহার করবে। আমিও ভিতরে যাব। প্লিজ দয়া করে ভিতরে যেও না, তুমি বাইরে থাকো। ঠিক আছে, আমি বাইরে আছি, কিন্তু তোমরা যদি বাহিরে না আসো আমরা কিন্তু ভিতরে চলে যাব। ঠিক আছে। এরপরে হাসিব বাইরে থাকে আর রিফা ছেলেগুলো ভিতরে যেতে থাকে। এমন সময় একজন ছেলে রিফাকে বলে ওঠে, আপু, তুমি ওই ছেলেটাকে চেনো? তোমাদের দুলাভাই হবে ও। কিন্তু আপু, একটি কথা বলতে চাই, তুমি আবার কি ভাবো না ভাবো। বল, কি বলবি? আপু, ওই ছেলেকে আমি চিনি, ও গোয়েন্দা। তোর মাথা ঠিক আছে পাগল একটা? আপু সত্যি, আমি এমন একজনকে দেখেছি। মানুষের মতো কি মানুষ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু আমার বিশ্বাস এই লোকই ওই লোক। একদম চুপ কর, আমি হাসিবকে ভালো করে চিনি, ও গোয়েন্দা না। আচ্ছা আপু, সরি। চুপচাপ ভেতরে ঢোক, যে কোনো ভাবেই হোক বাবা মাকে বের করতে হবে এখানে। আপু। এরপরে রিফা যখন ভিতরে ঢুকে দেখে যে বাবা মাকে বন্দি করে রেখেছে, ঠিক তখনই রিফা দৌড়ে যেতে ধরল। ওখানেই দাঁড়াও রিফা, যদি এক পা এগিয়ে যাও তো তোমার বাবা মাকে শেষ করব। কি তুমি কি চাও? চাই তো অনেক কিছুই, আগে বল কোনো চালাকি করিস নাই তো? না। হঠাৎ এরপরে রিফার ছেলেগুলো গোলাগুলি শুরু করে দেয়। এর মধ্যে রিফাও শুরু করে দেয় গোলাগুলি। প্রায় এক পর্যায়ে যখন সবকিছু থেমে যায়, তখনই রিফা দেখে যে ওর বাবা। বাবা, তুমি কোথায়?
আচ্ছা, তো আমার বাবা কোথায় গেল? ঠিক তখনই একজন বলে ওঠে, তোমার বাবা আমার কাছে। রিফা, এটা দেখে তো রিফা পুরাই অবাক। তুমি এখানে? হাসিব মানে বুঝলাম না, কখন ভিতরে আসলে? আমার কাজেই তো সঠিক সময় সঠিক স্থানে আসা। মানে কি বলতেছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। মানে হলো আমি একজন ডিবি পুলিশ। এটা কিন্তু ফাজলামি করার টাইম না হাসিব। তোমার সাথে ফাজলামি করার সময় আমার নেই, বুঝছো? তোমার বাবা একজন এই দেশের জঘন্যতম ব্যক্তি, যার নামে হাজার হাজার ব্যক্তির পরিবার আজ রাস্তায় নেমেছে। তোমার বাবার জন্য আমার নিজের মামা মারা গিয়েছে। তোমার বাবা এই আইনের চোখে একজন খুনি, যার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। হাসিবের মুখে এমন কথা শুনে যেন রিফার বুক ধরপড় ধরপড় করতে থাকে। না, আমার বাবা খুনি না। মিথ্যে চাপা থাকে না রিফা। আর তুমিও একজন মাফিয়া, যার বিচার আদালত করবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করব। তুমি এইসব জানলে কেমন করে? তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি, যেটা তুমি জানো না। মানে? তুমি যেদিন বউ হয়ে আমার বাসায় আসলে নাটক করতে, সেই দিনই তোমাকে চিনে। তুমি আমাকে চিনলে কেমনে? তোমার ফটো আগে থেকে আমার কাছে ছিল। তোমাকে মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু মেঘনা চাইতেই তুমি বৃষ্টি হয়ে এসেছো। তার মানে তুমি জেনে শুনে আমার সাথে এমন করেছো? জি। আমি বিশ্বাস করি না। অ্যাজ ইউর উইশ। তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না? জি না। তোমার মতো একজন মাফিয়ার মেয়েকে আমি কেমনে ভালোবাসবো বলো? ইঁদুর বিলায় কি কখনো মিল হয় শুনেছ? সেরকম তুমি ইঁদুর। এত বড় ধোকা দাও আবার আমার সাথে, এটা কেমনে করে তুমি হাসিব? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। হাসিবের এমন হাসি দেখে সেই ছেলেটা আবার রিফাকে বলতে থাকে, আপু, আমি তোমাকে বলেছিলাম না, এই ছেলেকে আমি আগেই দেখেছি, এ একজন পুলিশ। তুমি আমার কথা বিশ্বাস করো নাই। এখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না, চুপ করে থাক তুই। রিফা, রাইফেল সব নিচে রাখো, না হলে আমি তোমার বাবা মাকে গুলি করতে বাধ্য হব। তুমি আমার সাথে এত কিছু করেও বলতেছো আমাকে ভালোবাসে না? এটা ব্যাপার না, কিছু কিছু কাজে এমন করেই হয়। সে হাসিব, তুমি এমন করলে আমি বুঝছি। সাথে তোমাকে আমার সম্পর্কে আরো বেশি বলেছে। বলেছে। ও অবশ্য বলতে চায়নি। আমি রিফা বলতেছি, আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না। সাথীকে আমি শেষ করে দিব। এই প্যাচাল বন্ধ করো। আমি এত সহজে ধরা দেব না হাসিব। আমি শুধুমাত্র তোমার জীবনে বউ হয়ে থাকতে চাই। একদম চুপ থাকো বললাম, না হলে তোমার বাবা মা কিন্তু আমার হাতে আছে। থাক। এখানে কিন্তু সাথীর কোনো দোষ নেই। আছে দোষ, অবশ্যই আছে। আমার নামে তোমাকে এত কিছু বলছে আমি জানি না। বিশ্বাস করো রিফা, সত্যি বলতেছি। একদম চুপ থাকো। আমি চেয়েছিলাম এইসব ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু সাথে সেটা হতে দিল না। এখানে কোনো দোষ নেই বললাম না। আছে না নেই সেটা আমি ভালোই জানি। অনেক বুঝিয়েছি তোমাকে। এখন কি তুমি নিজেই ধরা দিবে, নাকি আমার আসল রূপটা বের করতে হবে সেটা বলো। আমি তো কোনোভাবে ধরা দেব না সাথীকে শেষ না করা পর্যন্ত। সাথী সবকিছু বলেছে, আর ও আর আমি এইসব প্ল্যান করেছি, দেখি তুমি সাথীর কি করতে পারো। মানে সাথী তো সবুজকে ভালোবাসতো। বাসতো, কিন্তু ওকে সবুজ ধোকা দিয়েছে, আর সাথীও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কখন এসব ঘটলো? সাথীর বোন হিয়া আর হাসিব একদিন রাতে ছাদে বসে কথা বলতেছিল। সেই দিন কিন্তু সাথী ওদের সব কথা শুনছিল আর ভাবছিল সবুজ তো আমাকে ধোকা দিল, কিন্তু এই হাসিব তো কোনো প্রকার ধোকা দেয়নি। সবুজ যদি আমাকে ভুলে নতুন কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে, তো আমি কেন পারবো না হাসিবকে ভালোবেসে তার সংসার করতে? এটা ভেবেই হাসিবকে সেই রাতে বলে, হিয়া, তুই আর হাসিব কি করতেছিস এত রাতে ছাদে? না আপু, কিছু না, আমার ঘুম আসছিল না তাই ছাদে আইছি, কিন্তু একটু পরে দুলাভাইও আসলো তাই গল্প করতেছি। ও আচ্ছা, হাসিব রুমে চলো তো, কথা আছে। তো সাথীর কথা মতো হাসিবও পিছিয়ে পিছিয়ে আসা হাসিবের রুমে। সাথী বলো, কি বলবা? সরি, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। তোমার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। তবে তোমাকে তখন মাফ করব যখন আমার কথার উত্তর দিবে সত্যি সত্যি। বলো কি কথা? রিফ একজন মাফিয়া, ওর বাবা মাও মাফিয়া, কিন্তু তুমি চিনো কেমনে? একসাথেই পড়াশোনা করেছি, ও আমার বান্ধবী হয়। তুমি কি জানতেও মাফিয়া? একটু একটু জানতাম, কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তুমি জানো আমি একটি অফিসে চাকরি করি, কিন্তু আমি একজন ডিবি পুলিশ। কি বলো তুমি এসব? যা বলছি সব সত্যি। এখন তোমাকে যা বলতেছি বাসায় গিয়ে ঠিক এমন এমন কাজ করবা। কিন্তু ও
ওদের জন্য অনেক মানুষের জীবন চলে যাচ্ছে। সোর বাবা মাকে ধরার জন্য সাহায্য করো, তবে তোমাকে ক্ষমা করবো আমি। হাসিবের মুখে এমন কথা শুনে সাথে নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। ঠিক আছে। তুমি জানোই না সাথী, ও কত ডেঞ্জার, বুঝছো? আচ্ছা, তুমি যেটা ভালো বুঝছো। হাসিবের কথা শেষ হতে না হতে রিফা বলতে থাকে, ও আচ্ছা, এই কাহিনী। এটা সত্যি হাসিব, তুমি আবার না হলে আমি তোমার জীবনে কাউকে রাখবো না। এইসব জেলে গিয়ে ভাবি অনেক সময় পাবে। কথাটি শেষ হতে না হতে রিফা এমন একটি কাজ করে। কথা শেষ হতেই রিফা আবার গোলাগুলি শুরু করে দেয়, কিন্তু সেটা কারোর উপরে না। এমন গোলাগুলিতে সবাই একটু স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। যখনই গোলাগুলি থেমে যায়, হাসিব দেখে যে রিফা নাই এখানে উধাও। তুমি যেখানেই যাও না কেন রিফা, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার বাবা মা এখন আমাদের হাতে, তুমি অবশ্যই তো আসবে। এসব বলে হাসিব রিফার বাবা মাকে থানায় নিয়ে যায়। তো সেখানে রেখে সোজা বাসায় আসা হাসিব। কি হলো, ধরতে পারলে তুমি? না সাথী, ও পালিয়ে গিয়েছে, কিন্তু ওর বাবা মা আমাদের আয়ত্তে আছে। তুমি হয়তো জানো না, রিফা খুব ভালোবাসি ওর বাবা মাকে। এখন কেমনে ধরবো এটাই ভাবতেছি। চিন্তা করিও না, দেখবে ও কোনো না কোনো একটি ভুল করবে, আর সেই সময় তুমি ধরে ফেলবে। আমি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি একটু খাবার নিয়ে আসো। হাসিবের এই কথাটি শেষ হতে না হতেই হাসিবের বাবা এসে উপস্থিত। হাসিব, বৌমাকে খুঁজে পেলি নাকি থানায় যেতে হবে আমাদের? বাবা, তোমাকে আগেও বলেছি না তোমাদের বউ না, ও একজন মাফিয়া। আমার সাথে মজা করছিস তাই না? তোমার সাথে মজা করতে যাব কেন শুনি? তাহলে বাজে কথা বলতেছিস? এরপরে প্রথম থেকে শুরু করে হাসিব সবকিছু বলতে থাকে বাবাকে। আর হাসিবের বাবা এটা শোনার পরে তো অবাক। এত কিছু হয়ে গেল, আমাকে একটি কথাও জানালি না? তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। এত ডেঞ্জারাস মেয়ে ছিল রিফা, দেখলে তো সাদাসিধা মনে হয়, আর ও ভেতরে ভেতরে এত। বাবা। যাই হোক, আল্লাহ বাঁচাইছে আমাদের সবাইকে। এখনো সমস্যা আছে, ও আমাদের সমস্যা করতে পারে, তাই একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে রে বাবা। আচ্ছা, আমি আসি এখন। ঠিক আছে বাবা। তুমি ফ্রেশ হয়ে রুমে আসো, আমি খাবার নিয়ে আসছি রুমে। ঠিক আছে বউ। এরপরে হাসিব ফ্রেশ হয়ে 5-7 মিনিট পরে রুমে আসে। রুমে আসতে না আসতে সাথী বলে, এই যে মহারাজ, আপনার খাবার হাজির, এখন খেয়ে নিন। আসো, তুমিও আসো। আমি খাইছি, একটু আগে তুমি খাও, আমি বসে আছি। ঠিক এই সময় কারেন্ট নাই চলে গেল। এটা কোনো কথা হলো সাথী? খাইতে বসলাম, কারেন্ট গেল গা। হাত পাকা তো আছি, সমস্যা কি? আমি বাতাস করতেছি, তুমি খাও। তখনই হাসিব আবার একটি গান বলতে থাকে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, তোমার হাত পাখার। ওই থামবে তুমি, শুনবে তো সবাই, বাসায় আছে। শুনলে তাতে কি? যা, আমার লজ্জা করে না বুঝি? হলে আমার লজ্জাবতী বউ। তোমার এই তো আমি। এখন এখন খাও তো তুমি। আচ্ছা, খাচ্ছি। এরপরে হাসিব খাইতে থাকে, অন্যদিকে সাথে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এই মুহূর্তটা এতটাই সুন্দর যা বলার ভাষা নেই। কারণ একজন স্বামী কঠোর পরিশ্রম করে আসবে আর স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করবে, এর মতো সুখের অনুভূতি আর হয় না মনে হয়। জানো সাথী, আজ অনেক ভাত খাইলাম। তাই বুঝি? তোমার হাত পাকার বাতাস যেন আমার প্রাণ ছুঁয়ে দিল, তাই আজ একটু বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, প্রতিদিন এমন করে হাত পাখা দিয়ে বাতাস করব, আর তুমি খাবে। ঠিক সেই সময় আবার কারেন্টটা চলে আসলো। কারেন্ট আসার আর সময় পেল না, আর 1 ঘন্টা পরে আসলে কি এমন হতো? আচ্ছা, ফ্যান বন্ধ করি, তোমাকে বাতাস করি। আরে না, আমার বউকে আমি কষ্ট দিব না। এরপরে হাসিব খাওয়া দাওয়া শেষ করে একটু কাজের জন্য বাহিরে যায়। কাজ শেষ করে প্রায় 2-3 ঘন্টা পরে আবার বাসায় আসে। এসেই দেখে যে সাথে গোসল করে সে চুল শুকাতেছে বেলকনিতে। তো হাসিব কিছু না বলে সোজা পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে সাথীকে। এই কে? কে আবার? তোমার জামাই? এমন করি কেউ জড়িয়ে ধরে পিছন থেকে এসে আমি ভয় পেয়েছি। এবার ভালোবাসা দিয়ে ভয় দূর করে দিব, তোমার সোনা আমার। তাই বুঝি গো, দেখি কি করো। আচ্ছা দেখো তবে। এটা বলে হাসিব সাথে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করে। কিস করার সাথে সাথে যেন সাথীর শরীরটা একটু কম্পন দিয়ে উঠলো, আবার গলায় কিস করতে থাকে। এই কি করছো? ভালোবাসা দিতেছি। জানো সাথী, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলে। ও বাবা, তাই বুঝি? বউ। এটা বলে সাথীকে একটি টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই হাসিব, আমার কিন্তু লজ্জা লাগছে। স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? তুমি অনেক রোমান্টিক গো জামাই আমার। তাই নাকি? আচ্ছা, আরো রোমান্টিক হই তবে। এটা বলে সাথে ঠোঁট দুটি নিজের ঠোঁটের কাছে নিয়ে আসতে আস্তে আস্তে দুজনের নাক দুটি একসাথে হয়। তো হাসিব করে কি নিজের নাক দিয়ে সাথে নাকি স্পর্শ করে বলে, তোমার নাকটি অনেক সুন্দর গো। যা, দুষ্টু কোথাকার।
অনেক। এটা বলে সাথী ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দেয়। প্রায় 2-3 মিনিট কিস করার পরে হাসিব করে কি সাথীর ঠোঁটে একটু কামড় দেয়। ওই আমি কষ্ট পাই, তুমি কামড় দাও কেন শুনি? খুব ভালো লাগে আমার, তাই। কামড় দিও না গো সোনা জামাই আমার। আচ্ছা ঠিক আছে। এটা বলে যখনই সাথীর পেটে একটু হাত দেয় ঠিক তখনই পেটে হাত দিতেই ফোনটি বেজে ওঠে আর ফোনের ওই পাশ থেকে বলতে থাকে, স্যার একটি খুশির খবর আছে। হাসিব মনে মনে ভাবতে থাকে, বর্তমান যে সুখের অবস্থায় আছি আবার নাকি খুশির খবর? কি এমন খুশির খবর হলো শুনি? স্যার রিফা যখন পালানোর জন্য যে সিএনজিতে যাচ্ছে সেই সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। কথাটা শোনার সাথে সাথেই হাসিবের বুকটা যেন কেঁপে উঠল। বলো কি? রিফা ঠিক আছে তো? রিফা অবস্থা খুবই খারাপ স্যার, আমরা ওকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি। বলো কি? আপনি যত তাড়াতাড়ি পারেন আসেন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। কি হয়েছে হাসিব, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? রিফার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, না বাঁচা অবস্থা। আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না, চলো আমাকে নিয়ে। এরপরে হাসিব সাথীকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে কিছুক্ষণের মধ্যে। এসে দেখতে পায় যে রিফা একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছেন। তো হাসিবকে আর সাথীকে দেখতেই উঠতে চেষ্টা করে। ওখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা বললে হাসিব সোজা রিফার মাথার কাছে বসে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না হাসিব, মারা যাওয়ার আগে কি তোমার কোলে আমি একটু মাথা রাখতে পারি? কথাটি শোনার সাথে সাথে হাসিব রিফার মাথাটা কোলে নেয়। আরে পাগলি, তোমার কিচ্ছু হবে না। না হাসিব, আমার সময় বেশি নেই, সাথে এদিকে আয় না, দরজার ওখানে কি করিস? সাথে কান্না অবস্থায় বলতে থাকে, আজ আমার জন্য তোর এই অবস্থা আমি ভাবতেই পারিনি। আমি যদি জানতাম, বিশ্বাস কর, তোকে কখনোই বাসায় আনতাম না। পাগলি একটা, আমার কপালে যে এইটাই ছিল রে, এখানে তোর কোনো দোষ নেই, আমার পাপের সাজা আমি পাচ্ছি। একদম চুপ থাক। সাথে একটা কথা বলি শোন, হাসিবকে কখনো কষ্ট দিস না, জানিস হাসিবের বাবা মা অনেক ভালো। তোরা যখন বিয়ের পরে গেলে খুঁজে তোদের বাসায়, তখন জানিস আমাকে এত আদর করেছিল যা আমি আমার বাবা বাড়ির কাছে কখনো পাইনি। তাই ভেবেছিলাম তোর ডিভোর্স হলে আমি হাসিবকে বিয়ে করব, আমার আগে সব অতীত ভুলে নতুন করে বাঁচবো। তাই আমি এইসব করেছি রে, আমার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিস, আর কথা দে হাসিবকে কখনো কষ্ট দিবি না। জানিস আল্লাহ আমার কপালে সুখ রাখেনি। যাই হোক, আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই হয়তো করেছে। প্লিজ আমাকে কথা দে না। আমি তোকে কথা দিলাম, কখনো হাসিবকে কষ্ট দিব না, সবসময় অনেক ভালোবাসবো। ঠিক আছে হাসিব, তুমিও কথা দাও কখনো সাথীকে কষ্ট দেবে না। কথা দিলাম। ও হ্যাঁ, আর একটা কথা, আমার বাবা মা তো জেলে, ওদের একটু দেখে রাখো প্লিজ, ওদের অনেক বয়স হয়েছে, জানি ওরা অনেক খারাপ কাজ করেছে, একটু দেখে রাখিও হাসি। রিফার মুখে আমার কথা শুনে হাসিব থেকে পুরো রুমের লোক সবার চোখে পানি এসেছে। হাসিবের নাম নিয়ে বলা শেষ হতে না হতেই রিফা তার নিঃশ্বাস ত্যাগ করে। রিফা মারা যাবার পরে যেন সবাই হতবাক হয়ে তাকিয়ে শুধুমাত্র ওর দিকে, কেউ কোনো কথা বলতেছে না। ঠিক তখনই কিছু পুলিশ এসে বলে, স্যার আমরা এখন কি রিফাকে নিয়ে যেতে পারি? কারণ ওকে চেক করতে হবে। তার কোনো দরকার নেই, আমি ওকে আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দিব। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই। এরপরে হাসিব রিফাকে বাসায় নিয়ে আসে। লোকজন জড়ো করে গোসল দিয়ে সুন্দরভাবে নিজের কবরস্থানে মাটি দিয়ে আসে। কেন জানি মাটি দিয়ে আসার পর থেকে হাসিবের মন সবসময় খারাপ থাকে। তুমি ইদানিং খুব টেনশন করো, এটা কিন্তু ঠিক না। আমরা তো শুধুমাত্র একটি জিনিসই বর্তমান করতে পারি রিফার জন্য, সেটা হলো দোয়া। সাথী ঠিক বলেছ। এরপর হাসিবুর সাথে দুজনেই সুখী জীবন কাটাতে লাগে। মাঝে মাঝে হাসিব রিফার কবরস্থানে গিয়ে দোয়া করে আসে যাতে রিফাকে আল্লাহ জান্নাত নসিব করে। কিছু কথা এখানে, কিন্তু সাথে মাফিয়া হলেও হাসিবকে মন থেকেই ভালোবেসেছিল। কিন্তু কে জানতো এমনটা হবে? আল্লাহ হয়তো চায়নি। সমাপ্তি, দ্য এন্ড।